মেরো না, বড্ড লাগছে। দয়া করে ছেড়ে দাও আমাদের, আর কোনো ভুল করবো না আমরা। দয়া করে ছেড়ে দাও, বড্ড লাগছে আমাদের। এসব কথা বলে টুনটুন আর টুকি অনেক কাঁদতে থাকে। টুনটুন আর টুকি অনাথ দুই বোন, কিন্তু তারা দুজন হিমছড়ি বনে তাদের সৎমায়ের সাথে বাস করত। মিনু টুনটুনির বড় একটা খাবারের হোটেল ছিল। সেই হোটেলে টুনটুন আর টুকি সারা দিন কাজ করত, অথচ তাদের দুবেলা ঠিকমতো খাবারও জুটতো না। এখন তোদের খুব লাগছে তাই না? হোটেলে মাত্র কয়েকটা পাখি আসে, তাদেরকেই তোরা ঠিকমতো পরিবেশন করতে পারিস না, সময় মতো বাসনগুলো মেজে দিতে পারিস না। তবে কি তোদের আমি এখানে এমনি এমনি রেখেছি নাকি? হ্যাঁ মা, তুমি এভাবে বলছো কেন? আমরা তো ছোট, আমরা তো তবুও তোমার হোটেলে সব কাজ করে দেই, অথচ তুমি আমাদের ঠিক মতো খেতেও দাও না। তোমার যদি এতই কাজের ভেজাল হয়, তবে তুমি তো একটা কাজের লোক নিতে পারো, বলো? তাই বলে কি তোরা কাজ ফেলে রেখে হোটেলের খাবার চুরি করে খাবি? আর কাজের লোক রাখবো মানেটা কি? হ্যাঁ, তোরা দু বোন থাকতে আমি কেন কাজের লোক রাখবো? আমার কি পয়সা বেশি হয়েছে? হ্যাঁ, কাজের লোক যদি নিতেই হয় তবে তোদের দুটোকে তাড়িয়ে তারপর নেব। তোরা বুঝতে পেরেছিস আমার কথা? না মা, তুমি আমাদের তাড়িয়ে দিও না। এই টুকি, চুপ কর তো, একদম কথা বলবি না। মা যদি আমাদের তাড়িয়ে দেয় তবে আমরা কোথায় যাব বল? তুই জানিস না আমরা অনাথ, আমাদের যাওয়ার মতো যে কোনো জায়গা নেই রে। এই তো, তোরা আমার কথা বুঝতে পেরেছিস। আমি যা বলবো তোদের দুজনকে তাই শুনতে হবে, নয়তো এখানে তোদের আর কোনো জায়গা হবে না, এই আমি বলে দিলাম। এখন যা, সবগুলো বাসন মেজে নে তো। এ কথা বলে মিনু সেখান থেকে চলে যায়। টুনটুন আর টুনি কাঁদতে কাঁদতে কলপারে চলে যায়, আর দুজনে বাসন মাজতে থাকে। এভাবে দুই বোনের দিন কাটছিল। এই টুকি, এই কি করছিস রে? মা কিন্তু চলে এলো বলে একদম খাবার চুরি করতে যাস না, মা জানতে পারলে কপালে অনেক দুঃখ আছে কিন্তু। তুই আমাকে আটকাস না রে দিদি, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। এত ক্ষুধা নিয়ে আমি আর কাজ করতে পারছি না। মাকে তো আমি আশেপাশে দেখতে পাচ্ছি না রে, মা আসার আগে আমি একটু খেয়ে নিই রে দিদি। এরপর টুকি চুপি চুপি খাবার খেতে ধরে। তখনই সেখানে মিনু টুনটুনি চলে আসে। তোদের তো সাহস কম নয় রে টুকি, দুদিন আগেও তোদেরকে আমি এত মারলাম, তাও তোদের শিক্ষা হয়নি? তুই আজ আবার খাবার চুরি করে খাচ্ছিস? না, আজ তোকে একটা উপযুক্ত শিক্ষা আমি দিবই দিব। এ কথা বলে মিনু টুনটুনি টুকিকে অনেক মারে আর লাথি দিয়ে বাসা থেকে বের করে দেয়। আজ সারাদিন এ বাড়িতে তোর কোনো স্থান হবে না, আর এ বাড়ির খাবারও তোর কপালে জুটবে না, আর তুই বাইরেই থাকবি। এ কথা বলে মিনু টুনটুনি বাসার গেট লাগিয়ে দেয়, আর টুকি কাঁদতে কাঁদতে বাড়ির পেছনে চলে যায়, আর একটা লিচু গাছের নিচে বসে বসে কাঁদতে থাকে। এ কি মেয়ে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? আজও কি ওই শয়তান মহিলা তোমাকে মারধর করেছে নাকি? আরে আরে, এখানে কে কথা বলছে? আমার আশেপাশে তো আমি ছাড়া আর কেউ নেই। তবে কি দিন দুপুরে ভূত চলে এলো নাকি? না গো না, আমি কোনো ভূতচুত নই, আমি হলাম লিচু গাছ। আমি তোমার সাথে কথা বলছি। আসলে আমি একটা জাদুই গাছ, আমি কথা বলতে পারি, জাদু করতে পারি। তাকিয়ে দেখো একবার, তুমি আমার দিকে তাকাও। ও মা গো, সত্যি তো, আজকাল তো দেখছি গাছও কথা বলতে পারে। কিন্তু আমার মা যে আমাকে মেরেছে, এটা তোমাকে কে বললো? আমাকে কিছু বলতে হয় না, আমি সবটাই জানি। বললাম তো, আমি একটা জাদুই লিচু গাছ। আর তোমার যে এখন খুব খিদে পেয়েছে আমি সেটাও জানি। দাঁড়াও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এ কথা বলে লিচু গাছ জাদু করে কিছু মজার মজার খাবার নিয়ে আসে, আর সেসব খাবার দেখে তো টুকির জিভে জল চলে আসে। আর টুকি কিছু না ভেবে খাবারগুলো খেয়ে নিজের খিদে মেটায়, আর লিচু গাছের সাথে গল্প করে সারাটা দিন কাটিয়ে দেয়। সন্ধেবেলা টুনি খাবার নিয়ে লুকিয়ে লুকিয়ে টুকির কাছে যায়। তোকে কিছু করতে বারণ করলে তুই একদম শুনিস না কেন রে বোন? এখন দেখ তো, সারাটা দিন যে না খেয়ে থাকতে হলো। এই নে, আমি লুকিয়ে লুকিয়ে তোর জন্য একটু খাবার নিয়ে এসেছি। নে তো, এই খাবারটুকু খেয়ে নে তো দেখি।
না দিদি, তুই ভুল ভাবছিস। আমি তো পেট ভরে খেয়েছি, আমার একটুও খিদে নেই। তুই এসব কি বলছিস বোন? তুই যে খিদে সহ্য করতে পারিস না সেটা তো আমি জানি, কিন্তু খিদের কারণে যে তোর মাথা খারাপ হবে সেটা তো কখনো ভাবিনি। কি সব ভুলভাল কথা বলছিস? এরপর টুকি জাদুর লিচু গাছের কথা টুনিকে খুলে বলে, আর লিচু গাছ টুনির সাথেও কথা বলে। তোমাদের সাথে তো আমার আগে কোনো কথা হয়নি, তাই কোনো সাহায্য করতে পারিনি, তবে আজ তো তোমাদের সাথে আমার কথা হলো। আজকের পর থেকে আমি তোমাদেরকে সব রকম সমস্যা থেকে সাহায্য করার চেষ্টা করব। তোমাদের যখন যা দরকার আমার কাছ থেকে এসে নিয়ে যেও। এসব কথা শুনে টুনটুন আর টুকি ভীষণ খুশি হয়, আর টুনটুন আর টুকি আবারও বাসায় চলে যায়। আর এরপর থেকে তারা দুই বোন মিনু টুনটুনির আর কোনো আশায় থাকে না। তাদের যা যা দরকার ছিল সবকিছুই লিচু গাছের কাছ থেকে চেয়ে নিত। আর হঠাৎই একদিন লিচু গাছ টুনটুন আর টুকিকে ভালোবেসে সোনার হার উপহার দেয়। আর তাদের গলায় সোনার হার দেখে তো মিনু টুনটুনির চোখ কপালে উঠে যায়। সে কি কাণ্ড! তোদের দু বোনের গলায় সোনার হার এলো কোথা থেকে? হ্যাঁ, নিশ্চয়ই তোরা আমার টাকা চুরি করে এসব করেছিস, তাই না? আর তোদের চুরি করার স্বভাবটা তো অনেক আগে থেকেই। তাছাড়া কদিন থেকে তোদের হাব ভাব আমার একদম ভালো ঠেকছিল না। এবার সত্যিটা বল, নয়তো তোদের মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেব বলে দিলাম। মিনু টুনটুনির কথায় ভয় পেয়ে টুনটুন আর টুকি সব সত্যিটা বলে দেয়। আর জাদুই লিচু গাছের কথা শুনে তো মিনু টুনটুনির ভীষণ লোভ হয়। আর মিনু টুনটুনি দেরি না করে লিচু গাছের কাছে যায়। এই তবে দুই বোনের লিচু গাছ। এই যে লিচু গাছ, এতদিন তো টুকি আর টুনটুনকে অনেক সাহায্য করেছো, অনেক কিছু দিয়ে, এটা আমি জেনে গেছি। এখন তুমি আমার মনোবাসনা পূরণ করো তো। জাদুই লিচু গাছ, আমার অনেক হিরে সোনা দানা চাই। আমি জানতাম তুই আমার লোভে পড়বি, আর আমি তো লোভীদেরকে কিচ্ছু দেই না। কি, তুই আমাকে তুই করে বললি? তবে আমিও তোকে তুই করে বলবো। তুই আমার মনোবাসনা পূরণ করবি না, তবে তোকে আমি এক্ষুনি কেটে ফেলবো। চুপ কর শয়তান মহিলা, তুই আমাকে কেটে ফেলবি? তার আগে আমি তোর কি হাল করি দেখ। আমি ভালোদের কাছে জাদুই গাছ হলেও লোভীদের কাছে রাক্ষসী গাছ। আর এবার তোকে আমি তোর পাপের শাস্তি দেব। এ কথা বলে লিচু গাছ হা করে তার মুখ থেকে আগুনের গোলা বের করে, আর মিনু টুনটুনির গায়ে ছুঁড়ে মারে। আর সেই আগুনের গোলাতে পুড়ে মিনু টুনটুনি সেখানেই ছাই হয়ে যায়। আর এরপর থেকে টুনটুন আর টুকি সেই জাদুই লিচু গাছের সাহায্যে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আমরা কত সুন্দর সেজে গুজে পারফিউম দিয়ে তারপর বাইরে বেরিয়েছি, আর তোরা কি হয়ে আছিস? হ্যাঁ, আমাদের মতো করে বস্তা উবিয়ে নোংরা পরিষ্কার করে সব কাজ করে দেখুন তো, তখন দেখবেন আপনার এই পরিপাটি চেহারা, সুন্দর গয়না, এই পারফিউম কোথায় যায়। তুই কি আমাদের অপমান করছিস? হ্যাঁ, ছোট লোক কোথাকার, যত বড় মুখ নয় তত বড় কথা। না তো পারুল দিদি, আমি তো তোমাকে একদম অপমান করিনি। তুমি শুধু শুধু কেন গায়ে মাখাচ্ছ? ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম, কানা তো আগে থেকেই জানা। টুকি, ধমকিও না ধমকিও না, তোমার ধমকানিতে একটা পেঁপড়েও গল্পে না, বুঝেছ? ছোট ছোট গায়ের এনার্জি গুলো নষ্ট না করে যে কাজের জন্য বেরিয়েছিলে সেটা করো গিয়ে। যাও যাও। আমাকে তুই এত অপমান করলি তো আমি এই অপমানের প্রতিশোধ নিয়ে ছাড়বো, দেখে নিস তুই। এই বলে পারুল রেগে গিয়ে তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি, মারে টুকি, আজ আমরা গরিব বলে ধনীরা আমাদের এভাবে কথা শুনিয়ে যেতে পারে। মা, তুমি এদের কাছে যত নরম হয়ে থাকবে ওরা ততই তোমার মাথায় উঠে বসবে, বুঝতে পেরেছ? ওদের মুখের উপর উচিত জবাব সবসময় দেবে, বুঝেছ? এভাবে সেই দিনটি চলে যায়। অন্যদিকে পারুল অপমানের যন্ত্রণায় নিজের ঘরেই ছটফট করতে থাকে। পরের দিন পারুল তার ভ্যানিটি ব্যাগটা নিয়ে টুকির কাছে আসে। কি পারুল, এত সকালবেলা ব্যাগ নিয়ে আমাদের বাড়িতে? আরে হাউ ফানি, তোদের এই ভাঙা কুঠিরটাকে যদি তোরা বাড়ি বলিস তাহলে আমাদের বাড়িটাকে কি বলবি তোরা? যাকে বাদ দে সব কথা, আমি তোর জন্য টাকা নিয়ে এলাম।
এগুলো দিয়ে ভালো মেকআপ আর গয়না কিনে নিস, কেমন? তোমার এসব টাকায় আমার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার এসব টাকা নিয়ে তোমার বাড়িতে ফিরে যাও। টুকির কথা শুনে পারুল সব টাকাগুলো টুকির মুখের উপর ছুঁড়ে মারে। আমি তখনই শান্তি পাবো যখন তুই এই টাকাগুলো নিজের হাত দিয়ে কুড়িয়ে নিবি, যত সব। পারুলের এমন কথা শুনে টুকির মুখ রেগে লাল হয়ে যায়। আর টুকি বলে, এত দাঁত বের করে হেসে কোনো লাভ নেই, বুঝলে? তোমার দাঁতগুলো দেখে কেউ তোমাকে উপহার দিতে আসবে না। তোর মতো ভিখিরি আমাকে কেউ উপহার দেবে শুনি? যে কিনা একবেলা ঠিকঠাক মতো খেতে পারে না, সে কিনা আবার দেবে আমাকে উপহার। নে নে, এবার টাকাগুলো কুড়িয়ে নে তো দেখি। আমাকে আগে শান্তি দে তো তুই। তোমার এসব অহংকার মেশানো টাকা আমার একদম দরকার নেই, বুঝেছ? এগুলো নিয়ে এখান থেকে চলে যাও বলছি। এই বলে টুকি পারুলের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। মুখের উপর দরজা লাগিয়ে দেওয়ায় পারুল অপমানে সেখান থেকে চলে আসে। কি হয়েছে রে মা পারুল, তুই এত রেগে আছিস কেন? মা জানো, ওই ছোট লোকের বাচ্চা টুকি আজ আমাকে অনেক অপমান করেছে। আমি ওর প্রাণ নিয়ে আমার এই অপমানের প্রতিশোধ নিব। আচ্ছা ঠিক আছে রে মা, তোর যা ইচ্ছে হয় তুই তাই করিস, কিন্তু এবার তো মাথাটা একটু ঠান্ডা কর। পারুল সুখীর কোনো কথা না শুনে নিজের ঘরে চলে যায়। এদিকে সুখী যায় টুনির কাছে। এই ছোট লোকের বাচ্চারা, তোদের সাহস কি করে হয় হে আমার সোনার টুকরা মেয়েটাকে অপমান করা? আজ আমার একদিন কি তোদের একদিন। ওই তো চলে এলো মহারানী। এতক্ষণ মেয়ে এসে মাথা খেয়ে গেল, এখন মা চলে এলো। এরপর সুখী টুনির কোনো কথা না শুনে টুনির ঘরে গিয়ে টুকিকে মারতে শুরু করে, আর টুনিও মারতে শুরু করে। এক পর্যায়ে নিজেরা মারামারি করতে করতে এক একজনের মাথা ফাটিয়ে ফেলে। তখনই সেখানে টোনা আর বান্টি চলে আসে। এ কি সর্বনাশা কাণ্ড করেছে তোমরা? এক একজনের মাথা দিয়ে তো প্রচুর রক্ত পড়ছে। এরপর ওরা দুজনের বউকে নিয়ে যার যার ঘরে চলে যায়। এরপর দুজনের চিকিৎসা করিয়ে দুজনে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে। এদিকে পারুল মনে মনে ভাবে, এই প্রতিবেশীকে উচিত শিক্ষা না দিলে তো চলছে না। আজ রাতে আমি আমার গোপন বুদ্ধিটাকে কাজে লাগাবো, দেখি কোথায় পালায় এরা এবার। এদিকে পারুল রাত হওয়ার অপেক্ষা করে, আর রাত হয়ে যায়। পারুল অনেকগুলো কাচের টুকরো নিয়ে টুনিদের দরজার সামনে রেখে আসে। এইদিকে সকালবেলা টুকি যেই না ঘর থেকে বের হয়, তখনই টুকির পায়ে কাঁচগুলো ঢুকে পড়ে আর ক্ষত বিক্ষত হয়ে যায়। ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম। মা, বাবা, আমার পা খুব যন্ত্রণা করছে। এ তোর কি হলো রে মা? এখানে এতগুলো কাচের টুকরো কি করে এলো? এগুলো নিশ্চয়ই ওই ধনী মেম সাহেবদের কাজ। তুই চিন্তা করিস না রে মা, আমি এক্ষুনি তোর পায়ে মলম লাগিয়ে দিচ্ছি। এরপর টনি মেয়ের পায়ে ব্যান্ডেজ করিয়ে দেয়। ওইদিকে পারুল এসব লুকিয়ে লুকিয়ে দেখছিল আর ভীষণ মজা পাচ্ছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর হঠাৎই একদিন সুখী এসে টুনিকে বলে, এই যে মহারানীরা, এতদিন তো এখানে খুব আরাম করেই থেকেছেন, আর এখন থেকে এই জমিটুকু আমাদের। তাই আপনারা বাড়িঘর ভেঙে নিয়ে এখান থেকে চলে যান তো। এই জমি কিছুতেই তোমাদের হতে পারে না। এই জমি আমার স্বামীর ঘাম ছাড়ানো টাকা দিয়ে কেনা জমি, তাই এই জমি ছেড়ে আমরা কোথাও যাব না। মাত্র দুটো ঘর তৈরি করার জমি এটা। এটা নিয়ে এত বাহাদুরি না করে দিয়ে দে তো আমাদের জমি। ঝামেলা করিস না। আমি দেব না এই জমি, তুমি কি করতে পারো করে নাও। আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেব তোরা এখানে কি করে থাকিস। এই বলে সুখী সেখান থেকে চলে যায়, আর টোনাও বাড়ি ফিরে আসে। আর টুনি সুখীর জমি দখল করার সব কথা টোনাকে খুলে বলে। সব শুনে টোনা বলে, তোমরা একদম চিন্তা করো না, ধৈর্য ধারণ করো। আমাদেরও সুদিন ফিরে আসবে, তখন আর কেউ আমাদের সাথে খারাপ আচরণ করতে পারবে না। টোনা এসব কথা বলে মনের জোর বাড়িয়ে তোলে। অন্যদিকে বান্টি অফিস থেকে হেঁটে হেঁটে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে আসে। এ কি বান্টি, তুমি আজ হেঁটে হেঁটে অফিস থেকে বাড়ি ফিরলে কেন? তোমার গাড়ি কোথায়? সুখী, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। তুমি এসব কি বলছো বান্টি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব শেয়াল বাজারে শেষ হয়ে গেছে। আমি আজ নিঃস্ব হয়ে গেছি। আমার কাছে কোনো কিছু অবশিষ্ট নেই। এখন রাস্তার ফকিরের থেকে আমরা কোনো অংশে কম নই।
বান্টির এমন কথা শুনে সুখী আর পারুলের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। এরপর বাধ্য হয়ে তারা ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে টুনি সুখীদের কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যেতে দেখে বলে, কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে কাঁদছো কেন? আর এসব ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ তোমরা? টুনির কথা শুনে বান্টি টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি ওদেরকে বলে, তোমাদের সব হারিয়েছে তাতে কি হয়েছে? আমরা তো আছি। আজ থেকে তোমরা আমাদের বাড়িতেই থাকবে, আর তোমাদের অন্য কোথাও যেতে হবে না। টুনি বোন, আমরা তোমাদের সাথে কত অপমান করেছি, কত অবহেলা করেছি, কত অহংকার করেছি, এরপরেও তুমি আমাদের আশ্রয় দিচ্ছ। তুমি যাই কর না কেন, আমরা তো তোমার প্রতিবেশী, আর একজন প্রতিবেশীর বিপদে আর একজন প্রতিবেশী এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক, আর এটাই তো পরম ধর্ম, তাই না? এরপর সুখী নিজের ভুল বুঝতে পায় আর কখনো অহংকার করে না, আর টুনির কাছে অনেকবার করে ক্ষমা চায়। এরপর থেকে সুখী ইটভাটায় কাজ করে টুনির মতো তার সংসার চালাতো। ফসল নিয়ে যাবে। এই তুমি চুপ করো তো, একদম আগ বাড়িয়ে কোনো কথা বলবে না। দেখবে এবার আমার জমিতে অনেক ফসল ফলবে, আর আমি পাখি প্রদানের সব ঋণ শোধ করে দেব। হয়েছে হয়েছে, এমন ছেলে ভোলানো কথা বলে বউকে ভোলাতে পারবে না। তোমার যে কি মুরদ তা আমার ভালো করেই জানা আছে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। পাকা ধানি জমিতে পানিতে যে টুইটুম্বুর হয়ে গেছে। সব হয়েছে ওই শয়তান লাউয়ের জন্য। ওই লাউ যা বলে তাই ঘটে। বলছো কি বান্টি দাদা? একটা সাধারণ লাউয়ের কথায় তোমার জমিতে জল ঢুকবে কি করে? আর তাছাড়া নদীর বাঁধও তো ভেঙে গেছে। এই তো না, এই তুই আমার সামন থেকে শর্ত, তোর ওই মাথা মোটায় আমার কথা ঢুকবে না। হায় হায় রে, কত বড় সর্বনাশ হয়ে গেল রে। এভাবে বান্টি কবিতর তার জমির পাশে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে, আর টোনা আর মিতুতোতা নিজেদের জমিতে চাষ করতে থাকে। মুখ পুরি অলক্ষিনী লাউ, মুখে যা বলে তাই হয়। আমার পুকুরে সব মাছ মরবে, অমনি সব মাছ মরে গেছে। আজ আমি ওই শয়তান লাউকে আজ আস্ত রাখবো না। আজ তোকে আমি কেটে টুকরো টুকরো করব। আহ, এটা তুই কি করলি? আহ, আয় হায়, এটা কি হলো? এই লাউয়ের গা থেকে তো রক্ত বেরোচ্ছে। এই লাউকে তো ভালো ঠেকছে না। ওরে বাপরে, পালা সুখী পালা। আরে বাহ টোনা, তোর হাতে জাদু আছে বলতে হয়। ভালো ফসল ফলিয়েছিস। এই মাঠে তোর মতো অন্য কারো জমিতে এত ভালো ফসল হয়নি। মানে পাখি প্রধান, সে তো ফসল ভালোই ফলেছে, কিন্তু লাভ কোথায় বলুন? আপনি সেই এসে তো সামনে দাঁড়িয়েছেন। তা তো আসবই, যত টাকা পাই তোর কাছে সেটা কি ভুলে গিয়েছিস? আরে রাজু, তুই আবার হাবার মতো দাঁড়িয়ে দেখছিস কি? যা, টোনার কাজে হাত লাগা। আর শোন, ধান কাটা হলে সব ধানগুলো নিয়ে আসবি। আচ্ছা প্রধান মশাই। এ কথা বলে রাজু টোনার সাথে ধান কাটতে শুরু করে। এরপর পাখি প্রধান চলে যায়। রাজু আর টোনা মিলে সারাদিন পরিশ্রম করে ধান কাটে, আর সব ধান রাজু ভ্যানে করে নিয়ে যায়। হায় বিধাতা, আর কতদিন, আর কতদিন এভাবে পাখি প্রধান আমার সব ফসল নিয়ে যাবে? কতদিন আমার ঋণের খানি টানতে হবে? কতদিন? আরে টোনা, এভাবে কাঁদছিস যে, ওই পাখি প্রধান কি আবারও ঋণের দোহাই দিয়ে তোর সব ফসল নিয়ে গেল নাকি? নিয়ে যাবে না আবার? টোনা নাকি পাখি প্রধানের কাছে অনেক টাকা ঋণ নিয়েছিল। বলছি কি টোনা, তুই মনে হয় এই জন্মে এত ঋণ আর শোধ করতে পারবি না। আমি বলি কি, এরকম আর ন্যাকা কন্যা না করে তুই ওই অলক্ষণী লাউটার কাছে যা, তবে যদি ওই অলক্ষণী লাউ তোর বিদায়ের ঘন্টাটা বলে দিতে পারে। এই তোমরা চুপ করো তো, কাটা গায়ে একদম নুনের ছিটা দিতে আসবে না, যত সব। ওই যে মাত্র সাহেবের ঘরে ফেরার সময় হলো। তা বলি, আমি যে এতক্ষণ ধরে খাবার বেড়ে বসে আছি, যে হুঁশ কি তোমার আছে? মুখটা অমন বাংলার পাঁচ করে রেখেছো যে, কি হয়েছে বলো? কোনো কথা তো বলো। কি আর বলবো বলো বউ, পাখি প্রধান যে আবার আমার সব ধান নিয়ে গেছে। হয়েছে, এখন আর চোখের জল নাকের জল একাকার করে কি লাভ বলো? আমি জানতাম এমনই হবে। তুমি গায়ে গতরে ফসল ফলাবে, আর পাখি প্রধান এসে সব ফসল নিয়ে যাবে। বলি কি, ওই জমি আঁকড়ে রেখে চাষাবাদ করে কি লাভ? এর থেকে ভালো তুমি এসব বাদ দিয়ে সন্ত্রাসী হয়ে যাও। যত সব, ভাল লাগে না। হয়েছে হয়েছে, থাক, আর কথা শোনাতে হবে না। বাইরে প্রতিবেশীদের কথা শুনতে শুনতে ঘরে এলাম, এখন আবার তুমি কথা শোনাচ্ছ? আমি থাকবো না আর এই বাড়িতে, আমি থাকবো না। আমি যাচ্ছি ওই লাউয়ের কাছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার দৌড় আমার ভালো মতোই জানা আছে। যত সব। এই তো লাউয়ের দেখা পেয়ে গেছি, কিন্তু এ কি? লাউয়ের গায়ে এমন কাটার দাগ কেন? আহারে!
এতদিন তো সবাই আমাকে মুখপুরি বলে আঘাতই করেছে, কিন্তু তুমি আমাকে কেন আমার সেবা করলে? এখন যদি আমি কোনো অশুভ কথা শুনিয়ে দেই? দিলে দাও, আমি তো তোমার অশুভ কথা শুনতেই এখানে এসেছি। আমার জীবনে তো শুভ বলতে আর কিছু নেই। আমার জমির সব ফসল নিয়ে গেছে পাখি প্রধান মশাই, আর আমি তো ঠাট্টার পাত্র হয়ে গেছি। তাই বলে তুমি কি হাল ছেড়ে দেবে? সামান্য ব্যাপারে হতাশ না হয়ে পরিশ্রম চালিয়ে যাও। পুনরায় ফসল ফলাও জমিতে, তবেই না সফলতা আসবে। তুমি তো জানোই পরিশ্রম সফলতার পূর্ণ শব্দ। কি তুমি ফসল চাষ করতে বলছো? তবে সবার কথা উপেক্ষা করে আমি ফসল চাষ করব। এবার যদি প্রধান মশাইয়ের ঋণ শোধ হয়। তোমার কথা শুনে খুব খুশি হলাম, তবে সাবধান, তোমার জমিতে পোকার উপদ্রব বাড়বে। যথাযথ ব্যবস্থা নিবে, কেমন? সাবধান করে বড্ড উপকার করলে গো। এবার তাহলে আমি চলি। এরপর টোনা সেখান থেকে চলে যায়। আর সবকিছু ভুলে টোনা পুনরায় তার জমিতে চাষ করে আর জমিতে ফসল রোপণ করে। আর এরপরই বেশ কিছুদিন কেটে যায়। টোনার জমিতে ফসল বেশ বড় হয়। হয়েছে তো হয়েছে, এবার এর আগে ফসল চাষ করেছো প্রধান মশাইয়ের হাতে তুলে দিতে, কিন্তু এবার ফসল তো পোকায় খেয়ে নিচ্ছে। এভাবে অকাজে পরিশ্রম করার মতো কোনো মানে হয়? যত সব। কাজে নয় গিন্নি, অকাজে নয়। ওই লাউ তো আমাকে বলেই দিয়েছিল আমার জমিতে পোকা ধরবে, তাই তো আমি আগে থেকেই ঔষধের ব্যবস্থা করে রেখেছি। এবার শুধু ঔষধটা স্প্রে করে দিলেই হবে। মানে কিসব বলছো তুমি? এই দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা তো শুনে যাও। ওগো শোনো। কিরে টোনা, পাগল হয়ে গেলি নাকি? এই জমিতে তো পোকায় ভরে গেছে। কীটনাশক ছিটিয়ে আর কয়টা পোকা মারবি? এই তুমি অযথা দাঁত না কেলিয়ে এখান থেকে যাও তো। অন্যের চরকায় তেল না দিয়ে যাও, নিজের চরকায় তেল ঢালো গিয়ে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। যখন জমির সব ফসল শেষ হয়ে যাবে তখন বুঝবি গরিবের কথা বাসি হলেও বলে। তোমার জমির পোকা যে দমন হয়েছে সেটা শুনেই আমার ভালো লাগছে, কিন্তু একটা কথা, আজ রাতে জঙ্গলের দক্ষিণে পুরনো বাসাটা ভেঙে পড়বে। তুমি গিয়ে একটু নজর রেখো, কেমন? আবার অলক্ষণে কথা? কিন্তু তুমি সবসময় ভালো কথা না বলে অলক্ষণে কথা কেন বলো, বলো তো? ভালো মন্দে তুমি কি বুঝো বলো তো? এমনও তো হতে পারে ওই ঘরের মধ্যে ভালো কিছু লুকিয়ে আছে। আচ্ছা তবে এবার যাই, অনেক কাজ পড়ে আছে। বাবা, চারদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার, একেবারে আমাবস্যার চাঁদের মতো হয়ে, যেন গাটা একেবারে ঝমঝম করছে। ওরে বাবা রে! আরে আরে, লাউয়ের ওই কথাটাও তো সত্যি হলো। ঘরটা তো ভেঙে পড়লো, কিন্তু এসবের মাঝে ওগুলো কি চকচক করছে? এ কি? এগুলো যে সোনার মোহর। আমার তো ভাগ্যের চাকা ঘুরে গেল রে। ধুত্তেরিকা, এত রাতে আবার কে শব্দ করছে? নিশ্চয় আমার এই ঘাটের মরা স্বামীটা। এই বৌদ্ধ স্বামীটাকে নিয়ে আমি আর পারি না। এই দেখো বউ, কতগুলো সোনার মোহর। এবার আমরা ধনী হয়ে যাব। এসব এসব কি সত্যি? এসব কোথায় পেলে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব ওই কলা গাছে লাউয়ের কেরামতি। ওই লাউ শুধু অশুভ কথা বলে না, অশুভ কথার মাঝেও ভালো কিছুরও ইঙ্গিত দেয়। তাই তুচ্ছ বস্তুর অশুভ কথায়ও অমঙ্গলজনক না ভেবে সেই সব কথাগুলোরও উপলব্ধি করা উচিত। অনেক তুচ্ছ বস্তুই অনেক মূল্যবান জিনিসের সন্ধান দিতে পারে। এবার চলো তো আমার সাথে। কোথায়? গেলেই বুঝতে পারবে। আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। তুমি তাহলে সোনার মোহর পেয়েছো? তুমি সব জানতে, কিন্তু তুমি একটা লাউ হয়ে এসব কি করে জানো গো? আমি দেখতে লাউ হলেও পূর্বে আমি লাউ ছিলাম না। আমিও তোমাদের মতো পাখি ছিলাম। আমার নাম ছিল মিনু। আমাদের বনে ছিল একটা পরী, আর ওই পরীর ডানা দেখে আমার খুব হিংসে হয়েছিল। আর বারবার মনে হয়েছিল আমার থেকে ওই পরীর পাখা কেন বড় হবে। তাই রেগে আমি পরীর পাখায় তীর ছুড়ি, আর পরী আহত হয়। তারপর পরী আমায় অভিশাপ দিয়ে লাউ বানিয়ে দেয়। আমি লাউ হলেও ভবিষ্যৎ দেখার ক্ষমতা লাভ করি, আর ভবিষ্যৎ দেখেই সবাইকে সচেতন করতাম। আর আমার কথা শুনে টোনা উপকৃত হয়েছে। এবার আমার মুক্তি মিলবে, কারণ আমার মুক্তির শর্তই ছিল অন্যের উপকার করা। এ কি? এটা তো সত্যি পাখি। তবে এটা সত্যি, তুমি আমাদের অনেক উপকার করেছো। এবার আমি পাখি প্রধানের মুখের উপর মোহর ছুঁড়ে ঋণ শোধ করব। আচ্ছা, তবে তোমরা এখন থাকো, আমি চলি। আমার নিজ গন্তব্যে ফিরতে হবে। এ কথা বলে মিনু সেখান থেকে চলে যায়, আর টোনাটুনিও বাড়িতে ফিরে আসে।